হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতে যাচ্ছি ফেনল। সো আজকে হচ্ছে আমরা প্রথমে পড়বো হচ্ছে ফেনল প্রস্তুতি দিয়ে আমরা স্টার্ট করব। সো চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই ফেনল তৈরির প্রথম পদ্ধতি। তো ফেনল তৈরির প্রথম পদ্ধতির নাম হচ্ছে ভাই পরীক্ষাগার পদ্ধতি। তো যেখানে আসলে আমরা বেসিক্যালি কি করি ভাই, ডায়াজেনিয়াম লবণের আর্দ্র বিশ্লেষণ দ্বারা আমরা হচ্ছে ফেনল তৈরি করি। তো প্রথম কথা, এই ডায়াজেনিয়াম লবণ কি জিনিস ভাই? ডায়াজেনিয়াম লবণ এটা কি জিনিস ভাই? এটার স্ট্রাকচার আমরা সবাই জানি। এটার স্ট্রাকচার দেখো কিরকম হয়। তুমি একটা বেঞ্জিনের মতো আঁকতা, তুমি তাহলে ডায়াজেনিয়াম লবণের মধ্যে তুমি একটা বেঞ্জিনের মধ্যে শেপ আঁকতা, দেন তুমি এখানে হচ্ছে একটা N2Cl কে দিতা। এটাই ছিল তোমার কি বলতো ভাই, ডায়াজেনিয়াম লবণ ছিল। ওকে, আর এখানে তাহলে আমরা কি করব দেখো তো ভাই, এই ডায়াজেনিয়াম লবণের আর্দ্র বিশ্লেষণ করব। ভাই আর্দ্র বিশ্লেষণ করা মানে কি ভাই? পানি যোগ করা। তার মানে আমরা যেটা করবো এখানে, এই যে আমরা এখানে প্রথমে ডায়াজেনিয়াম লবণকে নিব। তাহলে আমরা বেসিক্যালি এখানে ডায়াজেনিয়াম লবণকে এখানে আমরা নিছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াজেনিয়াম লবণ, অর্থাৎ N2Cl। এবং এর সাথে হচ্ছে আমরা ভাই আর্দ্র বিশ্লেষণ মানে অন্য হচ্ছে ভাই পানি যুক্ত করতেছি। তাহলে চলো আমরা দেখি কি হয় এখানে। একটা জিনিস দেখো তো ভাই, পানিকে যদি আমরা একটু ভাঙতে চাই, পানিকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? এই যে আমাদের H2O আছে পানি, পানিকে চাইলে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি ভাই হচ্ছে তোমার H প্লাস এবং Cl মাইনাস আকারে। ওকে, সরি Cl মাইনাস বলতেছে OH আকারে, তাহলে H প্লাস এবং OH মাইনাস আকারে। তাহলে আমরা কিন্তু চাইলে পানিকে লিখতে পারি কি বলতো, ভেঙে H প্লাস এবং OH মাইনাস আকারে। তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রথমে কি হবে এখানে আমি তোমাকে একটু করে বলি। ডায়াজিনিয়াম লবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে N2 কে সবসময় বের করে দিতে চায়। তাহলে ডায়াজিনিয়াম লবণের বৈশিষ্ট্য কি? সে N2 কে সবসময় বের করে দিতে চায়, বের করে দিল। আচ্ছা, তারপর কি হবে ভাই? এইখানে যে এইচটা আছে, এখানে যে H প্লাসটা আছে, পানির মধ্যে যে H প্লাসটা আছে, সেটা এই ডায়াজিনিয়াম লবণের Cl এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে ভাই? HCl করলো। তাহলে কি কি বের হয়ে গেছে দেখো, N2 তো আগেই বের হয়ে গেছে, এই Clটা H এর সাথে যুক্ত হয়ে HCl হিসেবে বের হয়ে গেছে। তাহলে এই পুরো হাতটা খালি হয়ে গেছে না N2Cl এর, কারণ N2Cl দেখো N2 এখানে বের হয়ে গেছে, Cl এখানে H এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি হয়েছে। তো এই হাতটা তো খালি হয়ে গেছে ভাই। এই খালি হাতে এসে বসবে কে? OH টা এসে বসবে। তাহলে এই খালি হাতে এসে বসবে এই OH আয়নটা। সো ফলে এখানে তাহলে কি তৈরি হবে দেখো, এখানে তাহলে তৈরি হবে তোমার হচ্ছে ভাই বেঞ্জিনের মতো শেপটা আঁকো তুমি, বেঞ্জিনের মতো শেপ আঁকার পরে উপরে জাস্ট এসে তোমার হচ্ছে ভাই OH টা এসে বসবে। তাহলে ভাই কি এখানে দেখো তো, আমি আরেকবার বোঝাই। এই N2Cl বা ডায়াজিনিয়াম লবণের বৈশিষ্ট্য হচ্ছে যে সে সবসময় N2 কে বের করে দিতে চায়। তাহলে N2 টা এখানে বের হয়ে যাবে, এই H টা এই Cl এর সাথে রিয়াকশন করে HCl তৈরি করবে। ফলে N2Cl যেহেতু টোটালটাই বের হয়ে গেছে, তাহলে এই হাতটা খালি হয়ে গেছে। এই খালি হাতে এসে বসবে কে? OH টা এসে বসবে, OH এসে বসছে। এবং এটাকে তো তুমি কি বলো ভাই? ফেনল বলো। তাহলে এভাবে তুমি এইটাকে তুমি কি বলতে ভাই? ডায়াজিনিয়াম লবণ। এভাবে তুমি ডায়াজিনিয়াম লবণের আর্দ্র বিশ্লেষণ দ্বারা ফেনল তৈরি করতে পারো। তো ভাই এটাকে পরীক্ষাগার পদ্ধতি কেন বলা হচ্ছে? কারণ পরীক্ষাগারে বেসিক্যালি আমরা এই পদ্ধতিতে তোমার কি তৈরি করি ভাই? ফেনল প্রস্তুতি করি। তো চলো আমরা তাহলে ফেনল প্রস্তুতির নেক্সট পদ্ধতিতে যাই। তো ফেনল প্রস্তুতির জন্য নেক্সট পদ্ধতির নাম হচ্ছে আমাদের ভাই কিউমিন ফেনল ফেনল পদ্ধতি। আচ্ছা, এটাকে কিউমিন ফেনল পদ্ধতি কেন বলা হয় খেয়াল করে দেখো। ফার্স্টে বেসিক্যালি কি করা হয়, এই পদ্ধতিতে আমরা প্রথমে বেনজিনকে নিই। এই পদ্ধতিতে আমরা প্রথমে কাকে নিই বলতো? বেনজিনকে নিই। আমরা প্রথমে যে কাজটা করি, এই বেনজিনটাকে আমরা প্রথমে আগে কিউমিনে কনভার্ট করি। তাহলে এই বেনজিনটাকে আমরা প্রথমে সরাসরি ফেনলে কনভার্ট না করে কিউমিনে কনভার্ট করি। পরবর্তীতে গিয়ে আমরা এই কিউমিনটাকে ফেনলে কনভার্ট করি। তাহলে পরবর্তীতে গিয়ে আমরা এই কিউমিনটাকে গিয়ে কোথায় কনভার্ট করি বলতো ভাই? ফেনলে কনভার্ট করি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো দেখো তো ভাই, কিউমিন ফেনল পদ্ধতি জিনিসটা কি? ফার্স্ট হচ্ছে আমরা ভাই বেনজিন থেকে কিউমিনে কনভার্ট করি, দেন হচ্ছে আমরা এই কিউমিনটাকে হচ্ছে তোমার ফেনলে কনভার্ট করি। তো এই পদ্ধতিতে ফেনল তৈরি করার যেহেতু বেনজিন থেকে ফেনল তৈরি করার সময় মাঝখানে কিউমিন তৈরি করা হয়, তাই এই ফেনল তৈরির এই পদ্ধতিকে বলা হয় কিউমিন ফেনল পদ্ধতি। ওকে, আচ্ছা, তো তোমাদের মনে তাহলে এখন কোয়েশ্চন আসতে পারে, ভাই এই বেনজিন এবং ফেনলের সংকেত তো জানি, কিউমিনের সংকেত কি জানি? হ্যাঁ ভাই, কিউমিন অনেকবার পরে আসছে আমি, তাহলে তোমার জানার কথা জিনিসটা। তারপরে যারা জানো না তাদেরকে আমি লিখে দিই এখানে কিউমিনের সংকেতটা কিরকম। অনেকবার কিন্তু এটা পরে আসছি, তারপরে দেখাই দিই এখানে আমি কিউমিন এটার আসলে সংকেতটা কিরকম। দেখো ভাই, কিউমিনের সংকেত তুমি কিভাবে আঁকতা?
তুমি এখানে একটা বেঞ্জিনকে দিতা, এখানে তোমার একটা বেঞ্জিন আঁকতা তুমি, তারপর তুমি উপরে একটা সিএইচ কে দিতা, এবং এই সিএইচ এর দুই পাশে দুটো তুমি সিএইচ কে দিতা, তাহলে এখানে আরেকটা কি থাকতো ভাই, CH3 থাকতো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানে কিউমিন। আচ্ছা, তাহলে চলো আমরা এই বিক্রিয়ার মাধ্যমে জিনিসটা সম্পাদন করি। এই কিউমিন ফেনল পদ্ধতি, ফার্স্ট আমরা হচ্ছে একটা বেঞ্জিনকে নিব। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভাই, আমরা বেঞ্জিন থেকে কিউমিন তৈরি করব। ভাই বেঞ্জিন থেকে কিউমিনকে আমরা তৈরি করতে পারি, এটাও কিন্তু আমাদের পারার কথা, এটাও কিন্তু আমরা শিখে আসছি। কি করতাম ভাই, আমরা এখানে একটা CH3 কে নিতাম, একটা CH কে নিতাম, একটা ডাবল বন্ড CH2 কে নিতাম। এটা নিয়ে কি হবে দেখো, আমি তোমাকে বুঝাই বলি। এখানে তো বেঞ্জিনের উপর একটা হাইড্রোজেন আছে, আসলে সবগুলোতে হাইড্রোজেন আছে, জাস্ট আমি একটা দেখাচ্ছি এখানে। তাহলে কি হবে দেখো, এখানে এখানে যেটা হবে, বেঞ্জিন থাকবে এখানে। তো তারপর তোমার হচ্ছে ভাই চক্রটা তুমি আঁকো, বেঞ্জিনের চক্রটাকে। এবার দেখো কাহিনী কি হবে এখানে, এই হাইড্রোজেনটা গিয়ে এখানে দেখো তো, এখানে ডাবল বন্ড আছে না ভাই, তো ডাবল বন্ড থাকা মানে কি ভাই, এখানের মধ্যে অবশ্যই একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। তো আমরা জানি পাই বন্ধনের ইলেকট্রন গুলা বেসিক্যালি দুর্বল হয়, বা আসলে পাই বন্ধনটা আসলে দুর্বল হয়। সো ফলে যেটা হয়, এই হাইড্রোজেনটা গিয়ে এই পাই বন্ধনের ইলেকট্রনকে গ্রহণ করে এই CH2 সাথে যুক্ত হবে। তাহলে এখানে কি হবে তখন, এই হাইড্রোজেনটা গিয়ে এই পাই বন্ধনের ইলেকট্রনকে গ্রহণ করে, কারণ যেহেতু পাই বন্ধনটা দুর্বল, তাহলে পাই বন্ধন সহজে ভেঙে যাবে। ফলে এই হাইড্রোজেনটা গিয়ে এই পাই বন্ধনের ইলেকট্রনকে গ্রহণ করে CH2 সাথে যুক্ত হয়ে CH3 তে কনভার্ট হবে। তাহলে এটা CH3 হয়ে যাচ্ছে, এটা CH3 হয়ে যাচ্ছে, এটা তো শুধু CH আছে। তখন এই CH টা গিয়ে এই হাইড্রোজেন যেহেতু এখান থেকে চলে গেছে, এই হাতটা খালি হয়ে গেছে, ফলে CH টা গিয়ে এখানে বসে। ফলে এখানে কি হবে দেখো, CH টা গিয়ে এখানে বসবে, এর দুই পাশে দুইটা CH3। তার এখানে দেখাই আমি দুই পাশে আবার কাহিনী কিছু, তোমার এখানে খেয়াল করে দেখো, এখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে তো একটা পাই বন্ধন আছে। ডাবল বন্ডের মধ্যে আমরা সবাই জানি একটা সিগমা বন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে। সো এখানে যেটা হবে, এই পাই বন্ধনের ইলেকট্রনটার প্রতি আকৃষ্ট হয়ে এই হাইড্রোজেনটা এসে এই CH2 সাথে যুক্ত হয়ে CH3 তে কনভার্ট হয়েছে। এখানে তো আগে থেকে একটা CH3 ছিল, ফলে এই CH টা দেখছে যে এখানে তো হাত খালি, কারণ হাইড্রোজেন চলে গেছে, ফলে CH টা এসে এখানে বসে গেছে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো ভাই। তবে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাদের একটা প্রভাবক লাগে, প্রভাবকটা আমার জন্য ইম্পর্টেন্ট। চলো তাহলে আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটু ডান পাশে নিয়ে আসি। তাহলে এখানে H ছিল, হ্যাঁ। চলো তাহলে আমি প্রভাবকটা এখানে লিখে দিই। প্রভাবক হিসেবে আমরা কাকে নিই ভাই, ফসফরিক অ্যাসিডকে, H3PO4 কে। আর এখানে আমরা তখন টেম্পারেচার রাখি ভাই 250 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তোমার প্রেসার রাখি হচ্ছে ভাই 30 অ্যাটমসফিয়ার। সো এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা প্রভাবকটা, হ্যাঁ। তার মানে বেঞ্জিনের সাথে আমরা যখন CH3 CH2 এটা যখন আমরা রিয়াকশন করাচ্ছি, এই H3PO4 এবং তোমার হচ্ছে যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড 30 অ্যাটমসফিয়ার চাপে, তখন আসলে এই বেসিক্যালি এখানে কিউমিন তৈরি হচ্ছে। আর এই যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি হচ্ছে ভাই তোমার কিউমিন। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই কিউমিন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছি, কিউমিন জিনিসটা কিভাবে তৈরি হয়। আচ্ছা, তো তাহলে আমরা অলরেডি বেঞ্জিন থেকে কিন্তু কিউমিন তৈরি করে ফেলছি। তাহলে আমার এখন কিউমিন থেকে আমার কিউমিন থেকে এখন কি তৈরি করা লাগবে, ফেনল তৈরি করা লাগবে। কোয়েশ্চন হচ্ছে ভাই, কিউমিন থেকে ফেনল কিভাবে তৈরি হবে। এই কিউমিন থেকে ফেনল তৈরি করার জন্য আমরা কি করতে পারি দেখো, আমি তাহলে কিউমিনকে আবার এখানে একটু করে আঁকি, ধরো কালো কালার দিয়ে আঁকি কিউমিনটাকে আমরা এখানে। হ্যাঁ, আমরা এখন তৈরি করবো তাহলে কিউমিন থেকে ফেনল, হ্যাঁ। অলরেডি তো আমরা এখানে তোমার তৈরি করে ফেলছি হচ্ছে বেঞ্জিন থেকে কিউমিন, তাহলে আমরা এখন তৈরি করবো হচ্ছে তোমার ভাই কিউমিন থেকে ফেনল। তাহলে আমরা চলো কিউমিনটাকে আবার একটু এখানে আঁকি আমরা, তাহলে এটা হচ্ছে ভাই CH, তাহলে এই পাশে হচ্ছে CH3, এই পাশেও তোমার হচ্ছে ভাই CH3, এটা হচ্ছে তোমার হচ্ছে কিউমিন। আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা করি ভাই, এটার সাথে আমরা অক্সিজেন যুক্ত করি 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এইটা ইম্পর্টেন্ট না, কিন্তু আগেরটা ইম্পর্টেন্ট, তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা মনে না রাখলেও চলবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে ভাই, এখানে O2 মানে কয়টা অক্সিজেন আছে ভাই, দুইটা অক্সিজেন আছে। একটা অক্সিজেন এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো এখানে স্ট্রাকচারটা কি হবে, ফার্স্টে তুমি তাহলে বেঞ্জিন শেপটা আঁকো। বেঞ্জিনের তাহলে আমরা আগে শেপটা আঁকি। কাহিনী কি হবে দেখো, এখানের মধ্যে কার্বন, এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3 আছে। ওকে, এতটুকুতে কোনো চেঞ্জ হবে না। যেটা হবে এখানে,
এখানে দেখো তো অক্সিজেন আছে কয়টা ভাই? এই O2 মধ্যে অক্সিজেন আছে হচ্ছে 2টা। তাহলে আমি 2টাকে একটু আলাদা আলাদা দেখাই। এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। তো একটা অক্সিজেন কি করবে? এই কার্বনের সাথে অ্যাড হবে। তাহলে একটা অক্সিজেন এই কার্বনের সাথে অ্যাড হইলো। আমি এটাকে তাহলে একটু নিচে নামাই দেখাই। এই জিনিসটাকে আমি একটু চলো নিচে নামাই, এই স্ট্রাকচারটাকে একটু নিচে নামাই আমি। হ্যাঁ, তাহলে এখানে কাহিনী কিছু দেখো, একটা অক্সিজেন এই কার্বনের সাথে যুক্ত হবে, মানে কার্বনের সাথে যুক্ত হইলো। আরেকটা অক্সিজেন আছে না, আরেকটা অক্সিজেন এই দেখো কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, যে এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। ওই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? OH তৈরি করবে, এবং সেটা আবার এই O এর সাথে যুক্ত হবে। তাহলে এখানে কাহিনী কিছু আমি তোমার একটু করে বলি। এই CH3 কোনো চেঞ্জ হয় নাই, CH3 মতো আছে। তারপর এই CH3 কোনো চেঞ্জ হয় নাই, CH3 মতো আছে। এখানে কার্বন হাইড্রোজেন আছে। একটা অক্সিজেনে সেই কার্বনের সাথে অ্যাড হবে, আর আরেকটা অক্সিজেনে সে এই হাইড্রোজেনের সাথে অ্যাড হবে, OH তৈরি করবে, এবং OH-টা ওই অক্সিজেনের সাথে একটা বন্ধন সৃষ্টি করবে। তো ফলে এখানে হয়েছে। এবার একটা জিনিস তুমি ক্লিয়ার করে দেখো, আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ফেনল তৈরি করা। ফেনল তৈরি করতে হলে আমার এই পুরা এই হারটাতে শুধু কি থাকতে হবে? OH থাকতে হবে, রাইট? তাহলে এখানে আমার কাকে বাদ দিতে হবে? আমার বাদ দিতে হবে হচ্ছে এই টোটাল জিনিসটাকে। জিনিসটা বুঝো, ফেনল হওয়ার জন্য আমার এই বেঞ্জিনের এটার উপরে শুধুমাত্র কাকে থাকতে হবে? OH কে থাকতে হবে, রাইট? কিন্তু এটার উপরে তো এটাও আছে, তাহলে আমি কোনো কারণে যদি এটাকে বাদ দিই তাহলে OH এর নিচে এসে পড়বে। সো ফর আলটিমেটলি এখানে ফেনল তৈরি হবে। তো আমরা কিভাবে কাজটা করতে পারি? একটু মনে রাখবো ভাই, একটু মুখস্থ রাখবো। দেখো এই দুটো প্রসেস একটু মুখস্থ রাখা, একটু মুখস্থ রাখবো। সেটা হচ্ছে আমরা এখানে সালফিউরিক অ্যাসিডকে যুক্ত করি। কাকে যুক্ত করি বলো তো ভাই? সালফিউরিক অ্যাসিডকে আমরা যুক্ত করি। সালফিউরিক অ্যাসিডকে যুক্ত করলে এই জিনিসটা ভেঙে যাবে। সো ফলে কি হবে? দেখো এখানে CH3 সি, একটা সিঙ্গেল ও CH3। কিন্তু আমরা এখানে একটা ডাবল বন্ড দিব। কেন ডাবল বন্ড দিব? কেন? দেখো জিনিসটা, এই কার্বনটা তো এই হাতটাকে হারাই ফেলছে, এই অক্সিজেন উপরে হাতটাকে হারাইছে, তাই হাত ফিল আপ করার জন্য এখানে ডাবল বন্ড দিব। আর প্লাস প্লাস কি তৈরি হবে? দেখো তাহলে এটা যেহেতু চলে গেছে গা, তাহলে এই ওয়েস্টটা এখানে নিচে এসে পড়বে। সো আলটিমেটলি তাহলে কি থাকতেছে এখানে? এখানে থাকতেছে, তুমি বেঞ্জিনের শেপটাকে আঁকো। এখানে তুমি OH কে দাও, এটা থাকতেছে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে ফার্স্টে দেখো এখানে কিউমিন ছিল, অক্সিজেন যুক্ত করছি, এই স্ট্রাকচারটা পাইছি OH সহ। আমার তো এটাকে বাদ দিতে হচ্ছিল। সো ফলে আমি এটার সাথে H2SO4 রিয়াকশন করাইছি। H2SO4 রিয়াকশন করালে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, এখানে আমরা কার্বনের সাথে একটা অক্সিজেনের ডাবল বন্ড দিব। কেন? কারণ কার্বন নিচের একটা হাত হারাইছে আর অক্সিজেন উপরের হাতটা হারাইছে। তাহলে এই দুইটা হাতকে ফিল আপ করার জন্য আমরা এখানে একটা ডাবল বন্ড দিব। তো ডাবল বন্ড দেওয়ার পরে কিছু দেখো, ডাবল বন্ড দেওয়ার পরে এখানে দেখো ফেনল তৈরি হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে আমরা সবাই বুঝতে পারছি ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এইটার মধ্যে দেখো একটু ভাই কষ্ট করে তোমাদের এই দুইটা স্টেপ একটু মুখস্থ রাখতে হবে। এটা তো সোজা, ফার্স্টের স্টেপটা এটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে পরীক্ষায় সরাসরি কিউমিন পদ্ধতিতে কিউমিন ফেনল পদ্ধতিতে তোমার ফেনল প্রস্তুত করতে বলতে পারে। সো তোমাকে একটু মুখস্থ রাখাই লাগবে জিনিসটা। হ্যাঁ, দিয়ে একবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছো মুখস্থ ছাড়াও যে আসলে কিভাবে আসছে জিনিসটা। তাহলে চলো এরপর আমরা দেখি ভাই ডাও পদ্ধতিতে তুমি কিভাবে ফেনল তৈরি করতে পারো। আচ্ছা চলো আমরা দেখি জিনিসটা। সো এই পদ্ধতিতে আমরা কি করি? আমরা এখানে একটা ক্লোরোবেনজিনকে নিই। ডাও পদ্ধতিতে আমরা কি করি দেখো তো, একটা ক্লোরোবেনজিনকে নিই। তাহলে এখানে হচ্ছে আমরা একটা ক্লোরোবেনজিনকে নিলাম। আচ্ছা নিলাম। তারপর আমরা কি করবো? এটার সাথে আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাবো। এবং এখানের মধ্যে হচ্ছে আমরা এই রিয়াকশনটা, টেম্পারেচার তো ইম্পর্টেন্ট না, এটা মনে না রাখলেও চলবে। তাহলে আমরা যেটা করলাম সেখানে এটা কি দেখো তো, এই ক্লোরোবেনজিনকে নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাচ্ছি। দেখো তো তোমাদেরকে আমি কি রুল শিখাইছি? কোনো যোগে যদি ক্লোরিন থাকে, কোনো একটা যোগে যদি হাইড্রোজেন থাকে, অবভিয়াসলি এখানে কি তৈরি হবে ভাই? HCl তৈরি হবে। এই রুলটা আমরা শিখছি। প্লাস প্লাস তাহলে বাকিটা কি থাকতেছে এখানে? বাকি দেখো বেঞ্জিনের মধ্যে শেপটা থাকবে তোমার এখানে। তারপর খেয়াল করে দেখো এখানে কি উৎপন্ন হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে তো এই H এবং এই Cl যুক্ত হয়ে HCl তৈরি হয়েছে। তাহলে এখানে তো একটা NaO বাকি আছে, সেটা গিয়ে কোথায় বসবে? এটা এখানে গিয়ে বসবে। তাহলে এখানে হবে ONa। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি তোমাকে আবার বুঝাই বলি, এই হাইড্রোজেনটা কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত ছিল। তো হাইড্রোজেনটা Cl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করছে। ফলে এই হারটা খালি হয়ে গেছে। অক্সিজেনটা তো একটা হাইড্রোজেনকে হারাই ফেলছে, তাই না? এই জন্য অক্সিজেনটাকে এখানে বসবে। তো আলটিমেটলি টোটালটা গিয়ে বসবে ONa হিসেবে এখানে যুক্ত হবে। তো এই যোগের নাম আমরা সবাই কি জানি ভাই? এই যোগের নাম আমরা জানি হচ্ছে ভাই সোডিয়াম
ফিনেট। ওকে, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার কি হবে ভাই, এবার কি হবে দেখো, এই যে সোডিয়াম ফিনেটটা তুমি পাইছো, এই যে সোডিয়াম ফিনেটটা তুমি পাইছো, এটাকে তুমি নাও। হ্যাঁ, তো আমার টার্গেট হচ্ছে ফেনল তৈরি করবো, রাইট? কিভাবে করতে পারি দেখো, যদি ভাই আমি যদি এখানে একটা HCl এর সাথে রিয়াকশন করাই, তাহলে কি হবে দেখো তো, এখানে HCl এর সাথে রিয়াকশন করালে এখানে, এখানে দেখো HCl এর সাথে রিয়াকশন করালে কি হবে, এখানের যে সিএলটা আছে, এখানের যে Na আছে, এটা মিলে তৈরি করবে হচ্ছে এখানে ভাই NaCl, রাইট? এই Na এবং এই Cl মিলে তোমার তৈরি করবে হচ্ছে ভাই NaCl। আর এখানে তাহলে একটা হাইড্রোজেন আছে না ভাই, এই হাইড্রোজেনটা গিয়ে এই N এর জায়গায় বসবে, যেহেতু Naটা বের হয়ে গেছে, ফলে এখানে তৈরি করবে তোমার হচ্ছে OH উপরে, ফলে এখানে একটা এই ফেনল তৈরি হবে। বেঞ্জিনের স্ট্রাকচারটা আঁকো, বেঞ্জিনের এগুলো মুখস্থ রাখার দরকার নাই, তুমি দেখো নিজেরা 1-2 বার প্র্যাকটিস করলেই পারবা। এখানে তুমি তাহলে OH কে দাও, সোজা জিনিস। আচ্ছা, তাহলে এখানে কিছু দেখো তো, আমি আবার বলি, সিএলটা ফার্স্টে এইচ এর সাথে রিঅ্যাকশন করে HCl তৈরি করছে, আর ও এনএটা এখানে এসে বসছে, সোডিয়াম ফিনাইট বলছে এই যৌগটাকে। আর এরপরে এই সোডিয়াম ফিনাইটের সাথে তুমি যদি অতিরিক্ত যদি HCl যুক্ত করো, কি হবে দেখো, এই সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এই এইচটা গিয়ে সোডিয়ামের জায়গায় বসবে, যেহেতু সোডিয়ামটা চলে গেছে গা, তাহলে এখানে OH, বা এটাকে তুমি ফেনল বলতেছো। তাহলে এভাবে এইটাকে বলা হয় ডাউ পদ্ধতি, ফেনল। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। তো নেক্সটে আসে হচ্ছে ভাই তোমার আলকাট্রা থেকে ফেনল প্রস্তুতি। তো এই পদ্ধতিটা বেশ গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, কারণ তোমাকে অনেকবারই বলবে আলকাট্রা থেকে ফেনল তৈরি করো। তো এটা সৃজনশীলের পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এডমিশনে এটা থেকে তেমন একটা কোয়েশ্চন আসে না, যেটা সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে আমরা দেখি আসো যে আলকাট্রা থেকে ফেনল আমরা কিভাবে তৈরি করতে পারি। ভাই, এই আলকাট্রা থেকে ফেনল প্রস্তুতি বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভাই পাতন প্রক্রিয়া জিনিসটা কি। দেখো অলরেডি হয়তো আমরা অনেকে গুণগত রসায়নে পাতন, তারপরে হচ্ছে আংশিক পাতন, এগুলো পড়ে আসছি। তারপরেও চলো আমি তোমাকে ব্যাখ্যা করার একটু চেষ্টা করি যে ভাই পাতন জিনিসটা কি। হ্যাঁ, ফার্স্ট আমি একটু পাতন জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব, এরপর আমরা ব্যাখ্যা করব আংশিক পাতন জিনিসটাকে। আমি তোমাকে জাস্ট একটু ব্যাখ্যা করি, হ্যাঁ, জাস্ট তুমি এটা পড়ে আসছো যদিও। আমরা কি করতাম দেখো, তবে আমরা এখানে একটা পাত্র নিছি, সাপোজ ধরো, আমরা সাপোজ ধরো এখানে একটা পাত্র নিছি, এবং এই পাত্র নিয়ে এখানে সাপোজ ধরো 2টা দ্রবণ আছে। ধরো একটা দ্রবণ হচ্ছে তোমার ভাই এ, একটা দ্রবণ হচ্ছে তোমার ভাই বি। তাহলে আমরা কি করছি ভাই, একটা পাতন করার জন্য, পাতন জিনিসটাকে আমি তোমাকে এখনই বর্ণনা করতেছি। আমি এখানে একটা পাত্র নিছি, এবং পাত্র নিয়ে আমি এখানে 2টা তরল নিছি বা দ্রবণ নিছি। একটা হচ্ছে তোমার ভাই এ, একটা হচ্ছে তোমার এখানে ভাই বি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তরল, ধরো এ এবং বি এর তরল। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো এবারে, তো এ এর একটি স্ফুটনাঙ্ক থাকবে, বি এর একটি স্ফুটনাঙ্ক থাকবে। ওকে, তাহলে আমি সাপোজ অ্যাজাম্পশন করে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে এ এর স্ফুটনাঙ্ক সাপোজ ধরো তোমার হচ্ছে 25°C, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ। আর ধরো বি এর স্ফুটনাঙ্ক তোমার হচ্ছে ভাই, ধরো হচ্ছে যে ভাই 80°C। আচ্ছা, স্ফুটনাঙ্ক জিনিসটা কি, যে তাপমাত্রায় সেটা বাষ্পে কনভার্ট হয় কোন একটা তরল, তাই না, তাকে আমরা কি বলি, ওই তরলের স্ফুটনাঙ্ক বলি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি ভাই, আমরা এখন যেটা করতে পারি, আমরা এখানে একটা পাইপ লাগাতে পারি, এটার সাথে একটা পাইপ লাগালে কি সুবিধা হবে আমি তোমাকে সব বলতেছি। তারপরে আমরা এখানে একটা কি করতাম দেখো তো, এটা তুমি অলরেডি পড়ে আসছো এগুলো, আমি জাস্ট তোমাকে একটু করে দেখাই দিচ্ছি যে এখানে আমরা একটা লিবিক শীতক লাগাতাম। তাহলে আমরা যেটা এখানে, এটা এখানে যেটা করতাম, এটার সাথে আমরা এখানে একটা লিবিক শীতককে লাগাতাম। এটা তোমরা সবাই পড়ে আসছো এগুলা, তারপরে দেখা দিচ্ছি, জাস্ট একটু মনে করাই দিচ্ছি, লিবিক শীতককে নিতাম, তারপর এখানে আমরা একটা নতুন একটা পাত্র রাখতাম। হ্যাঁ, তো এইখানে আমরা একটা ছিদ্র রাখতাম, এখানে একটা ছিদ্র রাখতাম। আমরা এখানে যেটা করতাম, ঠান্ডা পানি প্রবেশ করাতাম, আর এখান দিয়ে গরম পানি বের হতো। কিভাবে গরম পানি বের হবে আমি এখনই বর্ণনা করতেছি। আচ্ছা,
তো এখানের মধ্যে যেটা করতাম আমরা ফার্স্টে, ধরো এর স্ফুটনাঙ্ক 25 ডিগ্রি, বি এর স্ফুটনাঙ্ক ধরো 80 ডিগ্রি। ধরো আমি প্রথমে নিচ দিয়ে তাপমাত্রা দিচ্ছি বা হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, হ্যাঁ হিট দিচ্ছি। তো প্রথমে ধরো আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা সমতুল্য হিট দিলাম। পরে ধরো আমি তা হিটের তাপমাত্রা বা কত কত করে দিলাম, 25 ডিগ্রি করে দিলাম। তো আমি যখনই তাপমাত্রাটাকে এখানে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড করব, কি হবে তখন ভাই, এই এটা বাষ্প আকারে উড়ে যাবে। তাহলে আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কিছুক্ষণ রাখবো। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে কি হবে দেখো, এই যে তরলটা ছিল সেটা কিন্তু তোমার এখানে বাষ্প আকারে চলে আসবে। তো বাষ্প আকার, এখন দেখো বাষ্পটা কিন্তু গরম হবে কেন, কারণ সেটা মাত্র ফুটতেছে, ফুটন্ত বাষ্প এখান থেকে, তাহলে এখানে বাষ্পটা সেখানে আসবে, এটা কিন্তু গরম বাষ্প, রাইট? তো এই বাষ্পের মধ্যে তুমি যখন এখানে ঠান্ডা পানি চালাবা, ঠান্ডা পানি যখন এখানে দিবা, একটা জিনিস দেখো, একটা জিনিস হচ্ছে গরম বাষ্প, তাহলে একটা জিনিস হচ্ছে তোমার ভাই গরম বাষ্প। তো ভাই এর মধ্যে তুমি কি কি দিচ্ছ, কি ঢালতেছো ভাই, ঠান্ডা পানি ঢালতেছো। সব ফলে জিনিসটা কি হবে ভাই, এই গরম বাষ্পটা এই ঠান্ডা পানি থেকে ঠান্ডা হাওয়াটা গ্রহণ করে, তাহলে এই গরম বাষ্পটা আমাদের এই ঠান্ডা পানি থেকে ঠান্ডা পানি গ্রহণ করে নর্মাল তরলে কনভার্ট হবে, বা ঠান্ডা হাওয়াটা গ্রহণ করে নর্মাল তরল, যেটাকে আমরা ওই তরল ছিল তরলে কনভার্ট হবে। আর আর একটা জিনিস দেখো, এই গরম, এখানে তো গরম বাষ্প আসতেছিল তাই না? তাহলে এই গরম বাষ্পটা এই ঠান্ডা পানি যখন তুমি এখানে প্রবেশ করাইছো, ওই ঠান্ডা পানি থেকে গরম বাষ্পটা ঠান্ডা হাওয়াটাকে গ্রহণ করবে এবং সে নিজের নর্মাল তরলে কনভার্ট হবে। আর একটা জিনিস দেখো, এই গরম ছিল না, তাহলে সে তো নর্মালে কনভার্ট হচ্ছে, তাহলে তার গরমটাকে ছেড়ে দিবে না। জিনিসটা বুঝো। সাপোজ তুমি একটা পানির পাত্র নিছো যেখানে গরম পানি আছে, ওকে, তুমি সেখানে একটু করে ঠান্ডা পানি যুক্ত করছো, বা একটা ধরো কিছু পরিমাণ ঠান্ডা পানি যুক্ত করছো, তাহলে কি হবে দেখো, তাহলে যেটা হবে, ওই গরম পানি যেটা ছিল সেটা হচ্ছে তোমার ভাই ওই ঠান্ডা পানি থেকে ঠান্ডাটাকে গ্রহণ করে সে নিজে একটু ঠান্ডা হবে, এবং ওই আলটিমেটলি সে তার তাপটাকে কিন্তু ছেড়ে দিবে, তাই না? খেয়াল করে দেখো জিনিসটা, এখানেও সেম ঘটনা ঘটে। তুমি যখন এখানে গরম বাষ্প প্রবেশ করাইছো, তো এই গরম বাষ্পটা এই ঠান্ডা পানি থেকে আসা ঠান্ডা হাওয়াকে নিয়ে নর্মাল তরলে কনভার্ট হচ্ছে, আর সে তার নিজের নিজের যে তাপ সেটাকে সে ছেড়ে দিচ্ছে। তো তার ছেড়ে দেওয়া তাপটাকে এই পানিটা গ্রহণ করে গরম পানি হিসেবে বের হচ্ছে। আবার জিনিসটা বুঝাই বলি, এখানের মধ্যে তুমি যে ঠান্ডা পানিটা প্রবেশ করাইছো, তাহলে ওই ঠান্ডা পানির ঠান্ডা হাওয়াটাকে এই গরম বাষ্পটা গ্রহণ করে নর্মাল তরলে কনভার্ট হয়েছে, আর নর্মাল তরলে কনভার্ট হওয়ার সময় এই গরম বাষ্পটা কিছু পরিমাণে কি ছেড়ে দিবে বলো তো ভাই, কিছু পরিমাণে তাপ ছেড়ে দিবে। ওই তাপটাকে এই পানিটা গ্রহণ করে গরম পানি রূপে বের হবে। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা গরম পানি কোত্থেকে বের হচ্ছে। আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার জিনিসটা। তো ভাই এই প্রসিডিউরটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই পাতন প্রক্রিয়া বলতাম। কেন? এখানে দেখো পাতন প্রক্রিয়া বলে কি হবে দেখো, এখানের মধ্যে তোমার এইখানে গরম বাষ্প হিসেবে এখন কি আসছে, আসছে, যেহেতু এর স্ফুটনাঙ্ক ছিল 25, তাহলে এটা কিন্তু এখন নর্মাল তরলে কনভার্ট হয়ে এই পাত্রে এসে জমা হবে, রাইট? তাহলে এই পাত্রে এখন কি আছে দেখো তো, এই পাত্রে কিন্তু এখন আছে। ভাই কিন্তু আর এই পাত্রে নাই, কারণ তুমি 25 ডিগ্রি তাপমাত্রা দেওয়াতে এটা কিন্তু সম্পূর্ণরূপে বাষ্প হয়ে গেছে। তাহলে এই পাত্রে এখন কি আছে, এই পাত্রে শুধুমাত্র বি আছে। তাহলে এই প্রক্রিয়াটার মাধ্যমে দেখো তো, তুমি এ এবং বি কে তুমি আলাদা করে ফেললা। এই যে দেখো, এ এবং বি কে তুমি আলাদা করে ফেললা। তাহলে একটা মিশ্রণে থাকা একাধিক তরলকে আলাদা করার একটা পদ্ধতির নাম হচ্ছে তোমার পাতন। তাহলে একই মিশ্রণে থাকা একাধিক তরলকে আলাদা করার বা পৃথকীকরণের পদ্ধতির নামই কি বলতো ভাই, পাতন প্রক্রিয়া। তাহলে এখানে যদি আমরা লিখতে চাই যে পাতন প্রক্রিয়া কাকে বলে, তাহলে আমরা লিখবো এরকম, একই একটি 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 দ্রবণে, আমরা লিখতে পারি একটি দ্রবণে মিশ্রিত অবস্থায় থাকা মিশ্রিত অবস্থায় থাকা তরলগুলোকে পরস্পর থেকে পৃথকীকরণের পদ্ধতিকেই বলা হয় পাতন। পৃথকীকরণের পদ্ধতিকেই
বলা হয় পাতন। আশা করি ভাই পাতন জিনিসটা কি সবাই এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে ভাই আরেকটা জিনিস আমরা ওয়ার্ড তো শুনি আংশিক পাতন। তাহলে ভাই পাতন জিনিসটা কি এবং আংশিক পাতন জিনিসটা কি? ভাই বেসিক্যালি হচ্ছে যে আমি তোমাকে জাস্ট এখানে ডিটেলসে যাব না, আমি জাস্ট তোমাকে একটু করে শর্টে বলি। খেয়াল করো তো, এই যে এই দুটো তরল তুমি নিছিলা, এই দুটো তরলের একটা স্ফুটনাঙ্ক ছিল 25, একটা ছিল 80। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই দুইটার স্ফুটনাঙ্কের পার্থক্য কত, মানে এই দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য কত, তাহলে তুমি তখন বলবা 80 - 25, তার মানে সেটা হচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তার মানে মিশ্রিত তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি হয়, তাহলে তুমি সেখানে ইউজ করবা পাতন। আর মিশ্রিত তরলের স্ফুটনাঙ্ক যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম হয়, তাহলে সেখানে আমরা ইউজ করি আংশিক পাতন। ভাই আংশিক পাতন নতুন একটু করে চেঞ্জ সেট আপ থাকে। তো আসলে জিনিসটা হচ্ছে যে ভাই, আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চন সবাই বলতে পারো যে ভাই আমি কিভাবে বুঝবো পাত্র এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে? তুমি এখানে একটা থার্মোমিটারকে ঢুকাই দাও পাত্রের মধ্যে, এই থার্মোমিটারের ভ্যালু দেখে তুমি আসলে বুঝতে পারবা তোমার এখন এখানে পাত্রের তাপমাত্রা কত। ধরো তোমার পাত্রের তাপমাত্রা যদি 25 ডিগ্রি হয়, তখন তুমি হচ্ছে এখানে হিট দেওয়া বন্ধ করে দিবা, ফলে এখানে এটা উড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে আলোচনায় ছিলাম, আমরা বলতেছিলাম যে ভাই তোমার এখানে পাতন এবং আংশিক পাতন মানে আমরা কখন কোনটা ইউজ করি। ভাই তাহলে আমি আরেকবার জিনিসটা বলি তোমাকে, দেখো, যদি মিশ্রিত তরলের তোমার হচ্ছে যে ভাই মিশ্রিত তরলগুলার স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 ডিগ্রি থেকে যদি কম হয়, তাহলে তুমি সেখানে ইউজ করবে আংশিক পাতন। আর যদি তরলগুলোর যদি স্ফুটনাঙ্কের পার্থক্য যদি ভাই 40 ডিগ্রি থেকে যদি বেশি হয়, তাহলে সেখানে ইউজ করবো পাতন। তাহলে চলো আমি জিনিসটা তোমাকে এখানে লিখে দিই। তাহলে ফার্স্ট একটা জিনিস দেখো, ওটা লিখার আগে আমি তোমাকে বলি পাতন আসলে তাহলে প্রসিডিউরটা কি দাঁড়াইলো। খেয়াল করো তো ভাই, তুমি প্রথমে আগে তাপ দিছো এখানে, তার মানে বাষ্পীকরণ করছো, পরে তুমি এখানে ঠান্ডা করছো মানে ঘনীভবন করছো। অর্থাৎ পাতনকে জন্য বলা হয় পাতন, মানে হচ্ছে তোমার ফার্স্টে তুমি হচ্ছে ভাই বাষ্পীকরণ করছো, পরে তুমি হচ্ছে আবার এখানে ভাই ঘনীভবন করছো। ওকে, আচ্ছা, তাহলে এখন কোয়েশ্চন হচ্ছে ভাই তুমি তাহলে পাতন কখন ইউজ করো আর আংশিক পাতন কখন ইউজ করো? আমরা তাহলে লিখবো এরকম, মিশ্রিত তরলদ্বয়ের স্ফুটনাঙ্কের পার্থক্য, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি ভাই গ্রেটার দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যদি ভাই কত হয়, গ্রেটার দেন যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমরা ইউজ করব পাতন। আর ভাই মিশ্রিত তরলদ্বয়ের স্ফুটনাঙ্কের পার্থক্য লেস দেন অর ইকুয়াল টু যদি ভাই 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে ইউজ করব আমরা ভাই আংশিক পাতন। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো। ভাই তুমি কখন কি ইউজ করবা, পাতন কখন ইউজ করবা আর আংশিক পাতন কখন ইউজ করবা। আমি তোমার চলো তোমাকে কিছু এক্সাম্পল দিই, আমাকে তোমরা তাহলে আনসার করে দাও। সাপোজ ধরো এখানের মধ্যে একটা পাত্র আছে, পাত্রে ধরো তিনটা তরল পদার্থ আছে, এ, বি এবং সি। ধরো এর স্ফুটনাঙ্ক দেওয়া আছে তোমার কাছে হচ্ছে ভাই 20 ডিগ্রি, বি এর দেওয়া আছে ধরো তোমার কাছে হচ্ছে ভাই 30 ডিগ্রি, সি এর দেওয়া আছে দেখো তোমার কাছে ধরো 50 ডিগ্রি। তাহলে আমাকে তোমরা একটু করে বলো, এই তিনটা তরলকে তুমি যদি আলাদা করতে চাও, তাহলে তরলকে আলাদা করতে হলে তোমাকে তো অবশ্যই পাতন ইউজ করা লাগবে। তাহলে আমাকে একটু করে বলো কোন পাতনটা তুমি ইউজ করবা, পাতন নাকি আংশিক পাতন? খেয়াল করে দেখো, এখানে যদি তরলগুলো যদি স্ফুটনাঙ্কের তুমি পার্থক্য হিসাব করো, যেমন দেখো এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য, এখানে তোমার হচ্ছে আবার ভাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য। তাহলে পার্থক্যগুলো কিন্তু সবগুলো তোমার কত থেকে ছোট ভাই, 40 থেকে ছোট। তাহলে এখানে কিন্তু তুমি হচ্ছে যে ভাই অবশ্যই অবশ্যই তোমার কি ইউজ করা লাগবে, আংশিক পাতন ইউজ করা লাগবে। কারণ পার্থক্য যদি ভাই 40 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে আমরা সেখানে আংশিক পাতন ইউজ করি। আবার ধরো এরকম যদি হয়, ধরো তুমি এখানে একটা পাত্র নিছো, পাত্রের মধ্যে তোমার এখানে এ, বি, সি তরল আছে, এগুলো তোমরা গুণগত রসায়নে পড়ে আসছো। ধরো এ এর স্ফুটনাঙ্ক হচ্ছে ভাই 10 ডিগ্রি, বি এর ধরো তোমার 60 ডিগ্রি, সি এর ধরো তোমার হচ্ছে ভাই ধরো 115 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে দেখো তো সবার তোমার যদি এখানে স্ফুটনাঙ্কের যদি পার্থক্য দেখো, এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে যদি দেখো এখানে হচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এগুলো সবগুলো কিন্তু 40 ডিগ্রি থেকে বেশি।
তাহলে তুমি এই ক্ষেত্রে ইউজ করবা কি বলতো ভাই, পাতন ইউজ করবা। যদি 40 ডিগ্রি থেকে কম হয় বা 40 ডিগ্রি ইকুয়াল হয়, তুমি সেখানে আংশিক পাতন ইউজ করবা। আর যদি 40 ডিগ্রি হয়, তাহলে সেখানে আমরা এই 40 ডিগ্রি থেকে যদি বেশি হয়, তাহলে সেখানে আমরা পাতন ইউজ করি। আর যদি ছোট হয়, তাহলে সেখানে আমরা আংশিক পাতন ইউজ করি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমি জাস্ট তোমাকে এখানে পাতনটা ব্যাখ্যা করছি, আমি কিন্তু আংশিক পাতন ব্যাখ্যা করি নাই। আংশিক পাতন আমরা যদিও গুণগত রসায়নে শিখে আসছি, তারপর আমি গুণগত রসায়ন যখন পড়াবো, তখন আমরা এগুলো পাতন, আংশিক পাতন এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। ওকে, তো জাস্ট এখানে তো আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা আলোচনা করছি। আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ভাই আমাদের এই আলকাট্রা থেকে আমরা হচ্ছে ভাই ফেনল তৈরি করব। ওকে, আমরা ছিলাম কোথায়, আমরা হচ্ছে আলকাট্রা থেকে তোমার হচ্ছে ভাই ফেনল তৈরি করব। তো এখানে আমি তোমাকে একটু করে বলি, তুমি যদি ভাই আলকাতরা নাও, সাপোজ তুমি এখানে কি নিছো ভাই, তুমি এখানে হচ্ছে ভাই আলকাতরাকে নিছো। আলকাতরাকে তুমি যদি ভাই আংশিক পাতন করো, যদি তুমি আলকাতরাকে যদি আংশিক পাতন করো বিভিন্ন তাপমাত্রায়, তুমি যদি আংশিক পাতন করো আলকাতরাকে, তাহলে দেখবা তুমি বিভিন্ন ধরনের তৈল জাতীয় পদার্থ পাচ্ছ। টেম্পারেচারের উপর ভিত্তি করে তুমি বিভিন্ন ধরনের কি পাচ্ছ বলতো ভাই, তৈল জাতীয় পদার্থ পাচ্ছ। অর্থাৎ আলকাতরাকে যদি ভাই আমরা আংশিক পাতন করি, তাহলে আমরা কি পাচ্ছি ভাই বলতো, বিভিন্ন ধরনের তৈল জাতীয় পদার্থ পাচ্ছ। তাহলে চলো আমি তোমাকে একটা ছক করে দিই, এই ছকটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা মুখস্থ রাখবে ভাই। চলো ছকটা আমি করে দিই, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে, আরো ক্ল্যারিফাই, তুমি ক্ল্যারিটি করতে পারবা। চলো তাহলে আমরা দেখি আসো। তাহলে আমরা এখানের মধ্যে একটা লাইন টানবো, ফার্স্টে লাইন টানবো, হ্যাঁ। চলো আমরা তাহলে দেখি আসো। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এখানে ফার্স্ট কলামে লিখতেছি হচ্ছে ভাই তাপমাত্রা, সেকেন্ড কলামে আমরা লিখতেছি হচ্ছে ভাই তৈল জাতীয় পদার্থ, এবং থার্ড কলামে আমরা লিখতেছি হচ্ছে ভাই তোমার ভাই সরি এক্সাম্পল। আচ্ছা, তাহলে চলো আমরা দেখতে থাকি আসো। তো ভাই তুমি যদি এই আংশিক পাতন মানে আলকাতরাকে যদি ভাই 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করো, তাহলে আলকাতরাকে যদি আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করি ভাই, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে সেখান থেকে আমরা যে তৈল জাতীয় পদার্থ পাই সেটাকে আমরা বলি লঘু তৈল। এবং লঘু তৈলের এক্সাম্পল হচ্ছে ভাই তোমার বেনজিন, টলুইন, জাইলিন। তাহলে জিনিসটা তোমাকে আমি আরেকবার ক্লিয়ার করি, তুমি যদি আলকাতরাকে যদি ভাই 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আংশিক পাতন করো, তুমি পাবা হচ্ছে লঘু তৈল। লঘু তৈলের এক্সাম্পল হচ্ছে ভাই বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। আর তুমি যদি ভাই আলকাতরাকে যদি ভাই 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করো, তুমি সেখান থেকে পাবা হচ্ছে ভাই মধ্যম তৈল। এবং মধ্যম তৈলের মধ্যে উদাহরণ হচ্ছে ভাই ফেনল, ন্যাপথালিন। তারপর তুমি যদি ভাই আলকাতরাকে যদি ভাই 230 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি তুমি ভাই 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ভাই আংশিক পাতন করো, তুমি সেখান থেকে পাবা হচ্ছে ভাই ভারী তেল বা ভারী তৈল। আর ভারী তৈলের এক্সাম্পল হচ্ছে ভাই তোমার ক্রিসল। ক্রিসল কি জিনিস এগুলো সব আমরা আলোচনা করে আসছি ভাই আগেই, আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো এখানে আমরা পাচ্ছি। তাহলে ভাই দেখো তো এখান থেকে আমরা কি কি পাইছি, যদি আমরা আলকাতরাকে যদি ভাই 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ভাই আমরা আংশিক পাতন করি, তাহলে সেখান থেকে আমরা বেনজিন, টলুইন, জাইলিন পাবো। 170 থেকে 200 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা কি করি বলতো আংশিক পাতন করি, সেখান থেকে আমরা ফেনল এবং ন্যাপথালিন পাবো। যদি আমরা 230 থেকে যদি 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আংশিক পাতন করি, তাহলে সেখান থেকে আমরা ক্রিসল নামের পদার্থ পাবো। সো ভাই আমাদের এই টপিকটার নাম কি ছিল দেখো তো, আলকাতরা থেকে ফেনল প্রস্তুতি। তাহলে আমার তো ফেনল প্রস্তুত করা লাগবে, রাইট? তাহলে আমার আংশিক পাতনটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা লাগবে, 170 থেকে 200 ডিগ্রি 230 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে করা লাগবে। তাহলে আমরা এখানে বলবো এরকম যে আলকাতরাকে আলকাতরাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে
আংশিক পাতন করলে প্রচুর মধ্যম তৈল পাওয়া যায়, প্রচুর মধ্যম তৈল পাওয়া যায়, যার মধ্যে ন্যাপথালিন ও ফেনলের মিশ্রণ থাকে। ওকে, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো তো ভাই, জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, তুমি যখন আলকাতরাকে যখন 170 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন আংশিক পাতন করবা, তখন প্রচুর মধ্যম তৈল পাওয়া যায়। আর মধ্যম তৈলের মধ্যে কি থাকে? ফেনল এবং প্রচুর পরিমাণে ন্যাপথালিনের মিশ্রণ থাকে। দ্যাট মিনস কি দাঁড়াইলো, তুমি এখানে আলকাতরাকে নিলা, জিনিসটাকে তুমি আংশিক পাতন করতেছো, জিনিসটাকে তুমি তাহলে কি করতেছো ভাই? আংশিক পাতন করতেছো। কত থেকে কততে? 170 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিয়ে। ওকে, তাহলে আংশিক পাতন করলে তুমি সেখান থেকে কি কি পাচ্ছ ভাই? তুমি পাচ্ছ ফেনল এবং ন্যাপথালিন। এটা পাচ্ছ। এখন জিনিসটা বুঝো, এখানে এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি? আমার তো তৈরি করতে হবে হচ্ছে ভাই আলকাট্রা থেকে ফেনল, তা আমার তো এখানে আলকাট্রা থেকে ফেনলও তৈরি হয়েছে, ন্যাপথালিনও তৈরি হয়েছে। জিনিসটা বুঝো, আমার তৈরি করতে হবে হচ্ছে ভাই তোমার আলকাতরা থেকে ফেনল, কিন্তু এখানে আলকাতরা থেকে ফেনলও তৈরি হয়ে গেছে, ন্যাপথালিনও তৈরি হয়ে গেছে। আমার তো ন্যাপথালিন লাগবে না, তাহলে ন্যাপথালিনটাকে আমার ক্যান্সেল আউট করানো লাগবে। জিনিসটা বুঝো, আমার আলকাতরা থেকে তৈরি করতে হবে ফেনল, কিন্তু এখানে ফেনলও তৈরি হয়েছে, ন্যাপথালিনও তৈরি হয়েছে, কিন্তু ন্যাপথালিন তো আমার লাগবে না, ন্যাপথালিনটা আমার আলাদা করতে হবে। কোয়েশ্চেন হচ্ছে আমি ন্যাপথালিনকে আলাদা করবো কিভাবে? ভাই, যদি এই দুইটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাই, যদি এই দুইটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাই, তাহলে ফেনল এই রিয়াকশনটা দিবে বা রিয়াকশনে অংশগ্রহণ করবে, কিন্তু তোমার এই ন্যাপথালিনটা এই রিয়াকশনে অংশগ্রহণ করবে না, কারণ ন্যাপথালিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দেয় না। ওকে, আচ্ছা, তাহলে কি হলো কাহিনী এখানে? ফার্স্ট আমরা অ্যালকাট্রা থেকে ফেনল পেলাম, ন্যাপথালিন পেলাম, দেন আমরা কি করতেছি এখানে? তাহলে দেন আমরা যেটা করব, এই ন্যাপথালিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে রিয়াকশন করাচ্ছি এবং ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাবো। এখানে নো রিয়াকশন, কারণ ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো রিয়াকশন দিবে না, কিন্তু এখানে রিয়াকশন থাকবে। ওকে, এখানে রিয়াকশন থাকবে। আচ্ছা, এবার বুঝে আসো। তার মানে দেখো তো, তুমি ন্যাপথালিনকে যখন নিছো, ন্যাপথালিনের স্ট্রাকচার কিরকম? আমরা সবাই জানি দুইটা বেঞ্জিনের মধ্যে সেই পাখি আমরা চক্র আঁকি। এটা হচ্ছে তোমার ভাই ন্যাপথালিন, রাইট? তো এখানের সাথে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাচ্ছ, এখানে তাহলে কি দেখাবে ভাই? নো রিয়াকশন। কিন্তু তুমি হচ্ছে ভাই দেখো, যখন এটাকে যখন তুমি এই ইয়াটাকে ফেনলটাকে এই ফেনলটাকে তুমি যখনই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাবা, কি তৈরি হবে দেখো তো? এখানের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করালে এখানে দেখো কি তৈরি হবে। এখানে তোমার এই হাইড্রোজেন, সরি এই ওএইচটা, একটা যোগে ওএইচ আছে, একটা যোগে হাইড্রোজেন আছে, কি তৈরি হবে ভাই? পানি তৈরি হবে। তাহলে অবভিয়াসলি আমরা এখানে জানি পানি তৈরি হবে। এবং আরেকটা বাকি কি আছে? ONA বাকি আছে না? তাহলে ওএইচটা চলে গেছে পানির সাথে যুক্ত হয়ে, তাহলে ওএইচটা খালি হয়ে গেছে, তাহলে এই খালি জায়গায় এসে কি বসবে? ONA বসবে। তাহলে এই খালি জায়গাতে এসে বসবে ONA, যেটাকে তুমি বলো সোডিয়াম ফিনেট। এখানে এসে বসবে তোমার হচ্ছে ভাই ONA, এই যোগের নাম তুমি কি দাও ভাই? সোডিয়াম ফিনেট নাম দাও। তাহলে একটা জিনিস দেখো, এভাবে তুমি কিন্তু আলাদা করে ফেললা। ওকে, তাহলে জিনিসটা দেখো কি হয়েছে কাহিনী। এখানে তুমি আলকাতরাকে তুমি আংশিক পাতন করছো, ফেনল ন্যাপথালিন পাইছো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাইছো, ফেনল রিয়াকশন দিয়ে ফেনল কি তৈরি করে ফেলছে? সোডিয়াম ফিনাইট তৈরি করছে। ফেনল কি তৈরি করছে দেখো তো? ফেনল তৈরি করছে তোমার এখানে সোডিয়াম
ফিনেট, কিন্তু এই তোমার ন্যাপথালিনটা কোনো রিয়াকশনই দেয় নাই। তাহলে এভাবে এখানে তুমি রিয়াকশন দেওয়ার মাধ্যমে কিন্তু ফেনল এবং ন্যাপথালিনকে আলাদা করছো, কিন্তু এখনো দেখো একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? তোমার তো ভাই আলটিমেটলি দেখো, এই আমার টার্গেটটা কি আলগাটা থেকে, জিনিসটা হচ্ছে এরকম, তুমি ধরো এখানে একটা বক্স আছে, তুমি এখানে আলগাটা ঢুকাইছো, তোমার টার্গেট হচ্ছে এখানে ফেনল বের হইতে হবে। জিনিসটা আমি তোমার বুঝাই বলি, আমার টার্গেটটা কি। আমার টার্গেটটা হচ্ছে সাপোজ ধরো এখানে একটা বক্স আছে, এই বক্সে কি আছে আমি জানি না, কিন্তু এখানে আমার এমন একটা সিস্টেম আমি চাইতেছি, আমি এখানে প্রবেশ করাবো আলকাতরা, বের হবে ফেনল, এটাই তো আমার কাজ, তাই না? আমাকে বলছে আলকাতরা থেকে ফেনল তৈরি, এটা মানে কি আলকাতরাকে আমি কোনো একটা প্রসিডিউরের মধ্যে নিব, যেখান থেকে আমরা কি পাবো ভাই, ফেনল পাবো। তো ভাই দেখো, তুমি আলকাতরা থেকে যখন আংশিক পাতন করছো, ফেনল এবং ন্যাপথালিন দুইটা পাইছিলা, কিন্তু ন্যাপথালিন তো তোমার লাগবে না, এই জন্য তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাইছো। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করালে ন্যাপথালিন তো কোনো রিয়াকশন দিচ্ছে না, কিন্তু ফেনল তো সোডিয়াম ফিনেটে কনভার্ট হয়ে গেছে। আমার তো লাগবে ফেনলে থাকা, ফেনল তো আর ফেনল থাকতেছে না, ফেনলটা কনভার্ট হয়ে গেছে কোথায়, সোডিয়াম ফিনেটে। তাহলে এই ফার্দার এই সোডিয়াম ফিনেটকে তাহলে আমার ফেনলে কনভার্ট করতে হবে। তাহলে আমি কিভাবে করব? যদি ভাই আমি এর সাথে HCl এর রিয়াকশন করাই, তাহলে দেখো তো এখান থেকে কি তৈরি হবে ভাই, এই যে তোমার সোডিয়ামটা দেখতেছো তুমি, সেটা HCl এর সাথে রিয়াকশন করে তোমার এখানে তৈরি করবে হচ্ছে ভাই সোডিয়াম ক্লোরাইড, আর এইচটা গিয়ে এখানে বসবে ও এর সাথে, তাহলে এখানে তৈরি হবে তোমার হচ্ছে ভাই ফেনল। এখানে তৈরি হবে তোমার হচ্ছে ভাই ফেনল। ওকে, তাহলে দেখো তো জিনিসটা বুঝছি কিনা। জিনিসটা হচ্ছে ভাই, আমরা তাহলে ফার্স্টে আমরা আলকাতরাকে নিয়েছিলাম, আলকাতরা থেকে আমরা ফার্স্ট হচ্ছে আংশিক পাতা যখন করছি, তখন আমরা ফেনল ন্যাপথালিন দুইটাই পাইছিলাম। ওই দুইটাকে আলাদা করার জন্য আমরা ফার্স্ট আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করেছিলাম, দেন সেখানে একজন রিয়াকশন দিচ্ছিল, একজন রিয়াকশন দিচ্ছিল না। তো যে রিয়াকশন দিচ্ছিল সে তো তোমার সোডিয়াম ফিনেট তৈরি করে ফেলছে, তো আমার তো লাগবে ফেনল। দেন সেক্ষেত্রে আমরা এটার সাথে আবার HCl যুক্ত করছি, এবং ওইটা থেকে আমরা তাহলে ফেনলকে পাইছি। তো আশা করি তুমি রিয়াকশনটা বুঝতে পারছো ভাই। চলো, এগুলো হচ্ছে আমাদের তাহলে কি ছিল ভাই, এগুলো হচ্ছে আমাদের ছিল ফেনল প্রস্তুতির বিক্রিয়া। চলো তাহলে আমরা এখন দেখে আসি তাহলে ফেনলের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে আমাদের ফেনল প্রস্তুতির সব বিক্রিয়া শেষ, তাহলে আমরা হচ্ছে ফেনলের গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখবো। তো ফার্স্টে দেখো কি বিক্রিয়াটা দেওয়া আছে তোমার। ফার্স্টে দেওয়া আছে দেখো, জিঙ্ক চূর্ণ দ্বারা ফেনলের বিজারণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা 3 স্টার দাও। এটা দুনিয়ার সোজা বিক্রিয়া, এটা তোমার অনেকবার পরীক্ষায় আসছে। তো দেখি তাহলে আমরা আসো, জিঙ্ক চূর্ণ দ্বারা ফেনলের বিজারণ। তাহলে তুমি এখানে একটা ফেনলকে নাও, তাহলে তুমি এখানে একটা ফেনলকে নিছো। ওকে, তাহলে আমরা এখানে কি করছি, এখানে আমরা একটা ফেনলকে নিছি। ফেনল নেওয়া মানে এখানে আমরা একটা OH নিছি। তো এটার সাথে আমরা জিঙ্ককে যুক্ত করতেছি, হ্যাঁ, জিঙ্ক চূর্ণ দ্বারা। তাহলে কি হবে ভাই, এখানে দেখো, এই জিঙ্কটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইডে কনভার্ট হবে, প্লাস এখানে শুধু হাইড্রোজেন থেকে যাবে, রাইট? এখানে শুধু হাইড্রোজেন থেকে যাবে বা বেনজিনে কনভার্ট হবে। এটার আমরা কি বলি ভাই, বেনজিন বলি। দেখো তো জিনিসটা বুঝছি কিনা, সেকেন্ড, স্লো মারতে সেকেন্ড, হ্যাঁ আসছে। এখানে শুধু হাইড্রোজেন থাকবে বা বেনজিনে কনভার্ট হবে। তাহলে কাহিনী কিছু দেখো, এখানে তুমি ফেনলকে নিছিলা, এই ফেনলের সাথে যখন তুমি জিঙ্কে বিক্রিয়া করাচ্ছ, এই জিঙ্কটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইডে কনভার্ট হয়েছে, ফলে হাইড্রোজেনটা থেকে যাচ্ছে। তাহলে এভাবে তুমি ফেনল থেকে কি পেয়ে গেছো, ফেনল থেকে তুমি হচ্ছে ভাই বেনজিন পেয়ে গেছো। এই রিয়েকশনটা খুব বেশি মনে রাখবা ভাই, ফেনলের সাথে যখনই তোমার হচ্ছে ভাই জিঙ্কের রিয়েকশন ঘটে, জিঙ্ক অক্সাইড তৈরি হয় এবং সেখানে তোমার হচ্ছে ভাই বেনজিন তৈরি হয়। চলো এরপর আমরা আরেকটাতে যাই। আচ্ছা, তো এই বিক্রিয়াটা দেখানোর আগে আমি তোমাকে একটু করে একটা ছোট বিক্রিয়া দেখাই। দেখো তো এই বিক্রিয়াটা তোমাদের সবার মনে আছে কিনা। যদি এখানে অ্যালকিন থাকতো, CH2 ডাবল বন্ড CH2, তুমি যখন এর সাথে হাইড্রোজেনকে যুক্ত করতা নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন তুমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রাকে দিতা, তখন তোমার এখানে কি হইতো ভাই, দেখো, এই যে CH2 অ্যালকিন, এর সাথে তুমি যখন হাইড্রোজেন যুক্ত করতেছো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন আমরা সবাই জানিস হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাইতো, এবং এগুলো CH3 হইতো। কিভাবে দেখো, CH2 ছিল না, হাইড্রোজেন যুক্ত করতেছো, তো দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এর সাথে যাইতো, একটা হাইড্রোজেন এর সাথে যাইতো, ফলে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হইতো। তাহলে এই হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় কিন্তু ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হইতো। তো এই জিনিসটা আমাদের এখানে লাগবে। তাহলে আমরা এখন পড়বো হাইড্রোজেন দ্বারা ফেনলের বিজারণ। তাহলে দেখো তো, একটা যদি আমরা ফেনলকে নিই এখানে,
তো এখানে আমরা সাপোজ ধরো ফেনলকে নিছি, ওকে। এখানে আমাদের একটা আমরা চক্রীয় দিই। আচ্ছা দেখো তো এই ফেনলের চক্রের মধ্যে ডাবল বন্ড কয়টা আছে ভাই? 3টা আছে কিন্তু। কেন? কারণ ফেনলকে দেখো আমরা এরকম চক্র আকারও আঁকতে পারি, আবার আমরা চাইলে কিন্তু ফেনলকে এখানে এভাবে ডাবল বন্ড আকারেও কিন্তু দেখাতে পারি, রাইট? আচ্ছা, তো এরপর তুমি যদি ভাই এখন দেখো 3টা ডাবল বন্ড যদি ভাঙতে চাও, তো একটা H2 দিলে তোমার ডাবল বন্ড ভাঙতে হচ্ছে ভাই একটা, রাইট? দেখো এখানে একটা H2 যখন দিছিলা তুমি, তখন ডাবল বন্ড ভাঙছে শুধুমাত্র একটা। তো তোমার এখানে তো ডাবল বন্ড আছে 3টা, তাহলে তোমার এখানে H2 দিতে হবে কয়টা? 3টা দিতে হবে। তাহলে এখানে নিকেল, এবং যদি তুমি 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তাহলে কি হবে দেখো তো? তাহলে এখানে 3টা ডাবল বন্ডই ভেঙে যাবে, এবং 3টা ডাবল বন্ড ভেঙে গিয়ে এখানে কি হবে? এখানে শুধুমাত্র চক্র থাকবে, ঠিক আছে, কিন্তু ডাবল বন্ড থাকবে না, উপরে শুধু ওএইচ থাকবে। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। যে আমরা সবাই জানি এভাবে আসলে হাইড্রোজেন, আচ্ছা এইভাবে হাইড্রোজেন যুক্ত করা মানে আসলে ডাবল বন্ড গুলো ভেঙে যাবে। এখন আচ্ছা তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এরকম বিক্রিয়াটা কেন হয়েছে? তাহলে আমি তোমাকে তাহলে কার্বন দিয়ে দেখাই। তাহলে এখানে কার্বন আছে, তাহলে ধরো এরপর এখানে উপরে ওএস ছিল, ডাবল বন্ড ছিল, এখানে সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, ওকে। আচ্ছা, আর সবার সাথে আমরা জানি সবার সাথে একটা করে হাইড্রোজেন আছে। 4টা হাত ফিল আপ করতে হবে। উপরে কার্বনে কোনো হাইড্রোজেন দিব না, কারণ দেখো এখানে 4টা হাত অলরেডি ফিল আপ হয়ে আছে। যখনই আমরা এর সাথে 3H2 দিছি, তো ভাই দেখো নিকেল, এবং তুমি এখানে প্রভাবক দিচ্ছ 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। খেয়াল করে দেখো তো ভাই, এখানে 3H2 তে হাইড্রোজেন টোটাল কয়টা আছে? 6টা আছে না? 3H2, তো 6টা হাইড্রোজেন দিলে 6 কার্বন, 6 কার্বনের সবগুলোর সাথে একটা একটা করে হাইড্রোজেন যাবে। ফলে এখানে কি হবে দেখো, আমি আগে কার্বন গুলোকে আঁকি। আচ্ছা, তাহলে সব কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন যাবে। দেখো তাহলে প্রথম কার্বন এটা যেটা আছে, এটা যেটা আছে, এটার সাথে তো প্রথমে কোনো হাইড্রোজেন ছিল না। তাহলে এখানে একটা হাইড্রোজেন গেলে এখানে শুধু সিএইচ হবে, আর উপরে একটা ওএইচ থাকবে অবশ্যই। আর এখানে ডাবল বন্ডের জায়গায় এখন সিঙ্গেল বন্ড থাকবে। এইখানে আগে একটা হাইড্রোজেন ছিল, তাহলে আর একটা হাইড্রোজেন গেলে এখানে CH2 হবে। এগুলোতে CH2 করে হবে সবগুলাতে, রাইট? কারণ আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে সিঙ্গেল বন্ড করে হবে। দেখো এইটা এবং এটা কিন্তু সেম যৌগ, ওকে। আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, এইবার সবার মনে প্রশ্ন আসতে পারে একটা, যে ভাই যদি আমি এখানে 3টা হাইড্রোজেন যুক্ত না করে যদি একটা যুক্ত করতাম, যদি 2টা যুক্ত করতাম, তাহলে এই ক্ষেত্রে কি আসতো? ভাই দেখো, তুমি যদি এখানে একটা হাইড্রোজেন যুক্ত করতা, তাহলে যেটা হইতো, শুধু একটা ডাবল বন্ড ভাঙতো, তখন এই বাকি 2টা ডাবল বন্ড থেকে যাইতো, যে কোনো 2টা থেকে যাইতো। আমি চলো জিনিসটা এখানে দেখাই দিই রিয়াকশন আকারে তোমাকে, যদিও এটা পরীক্ষায় আসবে না, তারপর আমরা দেখে ফেলে চলো, যেহেতু আমি তোমাকে কোয়েশ্চেনটা করছি। জিনিসটা কিরকম ভাই? সাপোজ ধরো এখানে তুমি 3টা ডাবল বন্ড ছিল, তো একটা ডাবল বন্ড, 2টা ডাবল বন্ড, 3টা ডাবল বন্ড, এখানে তোমার একটা ওএস ছিল, রাইট? তো তুমি এবার 3টা হাইড্রোজেন যুক্ত করার পরিবর্তে হাইড্রোজেন যুক্ত করছো একটা। নিকেল প্রভাবক দিচ্ছ 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে দিচ্ছ। তাহলে কি হবে দেখো, তাহলে তোমার এখানে দেখো, তুমি হচ্ছে যে এটাকে আঁকো স্ট্রাকচারটাকে। তাহলে দেখো হাইড্রোজেন যুক্ত করতেছো একটা, তাহলে ডাবল বন্ড ভাঙবে কয়টা? একটা। সাপোজ ধরো এটা ভাঙছে, যে কোনো একটা ভাঙবে, যে কোনো একটা, ধরো এটা ভাঙছে, তাহলে এই দুটো থেকে যাবে। তখন তুমি স্ট্রাকচারটা কিরকম বাবা? এখানে একটা বাবা, এখানে একটা বাবা, একটা কিন্তু ভেঙে গেছে কারণ একটা H2 তুমি যুক্ত করছো, এরকম হয়েছে। আর তোমার এখানে যদি ভাই দুই এরকম যদি তুমি 2টা হাইড্রোজেন যুক্ত করতো, তাহলে কি হতো? তখন 2টা ভাঙতো, 3টা যুক্ত করে 3টা ভাঙবে। তাহলে এখানে ধরো এই ফেনলটা ছিল এখানে, আর এটার সাথে তোমার এখানে OH আছে, তো তুমি এখানে 2টা হাইড্রোজেন যুক্ত করছো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তাহলে ভাই কি হবে দেখো, তাহলে হচ্ছে ভাই বেঞ্জিনের স্ট্রাকচারটা আঁকো। এটা তোমার 2টা ভাঙবে, যে যে কোনো একটা থাকবে, সাপোজ ধর এটা আছে,
বাকি দুটা নাই, তোমার এখানে ওএইচ তৈরি হবে। ওকে, আশা করি ভাই এটা সবাই বুঝতে পারছো জিনিসটা। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট আছে হচ্ছে আমাদের ভাই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া। এটা দুনিয়ার সোজা বিক্রিয়া, চলো আমরা দেখে আসো। আমরা ফেনলের আসলে বিক্রিয়া দেখতেছিলাম। তাহলে এখানে আমরা একটা ফেনলকে নিব। এই ফেনলকে নেওয়ার পর আমরা আসলে বেসিক্যালি ফেনলের বিক্রিয়া দেখতেছিলাম। ফেনলের সাথে আমরা এখন এই ফসফরাস পেন্টাক্লোরাইড মানে PCl5 এর রিয়াকশন দেখবো। ওকে, তো ভাই দেখো তো তোমাদেরকে আমি কি টেকনিক শিখাইছি। যদি একটা জায়গায় যদি PCl5 থাকে, একটা জায়গায় যদি O থাকে, পাশের জায়গায় যদি শুধু অক্সিজেন থাকে, চোখ মুখ বন্ধ করে এখানে কি তৈরি করে দিবা, POCl3 তৈরি করে দিবা। ওকে, তাহলে আমি জিনিসটা তোমাকে আবার বুঝাই বলি। একটা জায়গায় যদি তোমার PCl5 থাকে আর পাশের জায়গায় যদি একটা অক্সিজেন থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে চোখ মুখ বন্ধ করে কি তৈরি করে দিবা, POCl3 তৈরি করে দিবা। হ্যাঁ, তাহলে একটা জায়গায় যদি তোমার PCl5 থাকে, একটা যোগে যদি তোমার অক্সিজেন থাকে, তাহলে অবশ্যই এখানে POCl3 তৈরি হবে। ওকে, আচ্ছা বাকিটা কি তৈরি হবে সেটা আমরা দেখবো এখন। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে ভাই, তাহলে এখানে দেখো এখানে তো PCl5 ছিল, তিনটা না খরচ হয়েছে, তাহলে আরো দুইটা কিন্তু রয়ে গেছে। তো এই হাইড্রোজেনটা একটা রয়ে যাওয়া সিএল এর সাথে রিয়াকশন করে একটা HCl তৈরি করবে। আর তাহলে এখানে সিএল এখন খরচ হয়েছে কয়টা, এখানে তিনটা, এখানে একটা, মোট চারটা খরচ হয়েছে, আর একটা রয়ে গেছে। আর এখানে তো আর কেউ নাই, এখানে অক্সিজেন তো পি এর সাথে যুক্ত হয়ে গেছে, এইচ তো সিএল এর সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে এই পুরো হাতটা খালি হয়ে গেছে। তাহলে এখানে খালি হাত আছে একটা, এখানে সিএল বাকি আছে একটা, তাহলে ওই সিএলটা কি খালি হাতে বসবে। তাহলে এখানে তোমার কি তৈরি হবে, তখন ক্লোরোবেনজিন তৈরি হবে। তো সিএলটা কি এখানে বসছে। ওকে, তাহলে দেখো তো এখানে কি হয়েছে ভাই, এখানে এইচটা, এখানে দেখো PCl5 আছে আর একটা ও পাশের যোগে একটা অক্সিজেন আছে, তাহলে এখানে অবশ্যই অবশ্যই POCl3 তৈরি হবে। তো POCl3 তৈরি হওয়ার পরে তোমার এখানে দেখো আরেকটা, দেখো এখানে ও এর সাথে কিন্তু এখানে একটা এইচও আছে, এই এইচটা একটা সিএল এর সাথে রিয়াকশন করে একটা HCl তৈরি করবে। তাহলে এখানে দেখো টোটাল HCl খরচ হচ্ছে কয়টা, চারটা। তো সিএল এখানে ছিল পাঁচটা, তাহলে একটা সিএল বাকি আছে, সেই সিএলটা কি এখানে বসবে। কেন, কারণ ও সরে গেছে, হাইড্রোজেন সরে গেছে, তাহলে টোটাল এই হাতটা খালি হয়ে গেছে। এই জন্য এখানে একটা ক্লোরোবেনজিন আমাদের উৎপন্ন হবে। তো আশা করি ভাই রিয়াকশনে সবাই বুঝতে পারছো। তাহলে আমরা তার নেক্সট রিয়াকশনে যাই। তাহলে আমরা এখন দেখবো অ্যামোনিয়া সহ বিক্রিয়ায় অ্যানিলিন গঠন, মানে ফেনলের অ্যামোনিয়া সহ বিক্রিয়ায় আমাদের কিভাবে অ্যানিলিন তৈরি হয়। দেখো ভাই এটাও সোজা, তুমি এখানে একটা ফেনলকে নাও, এগুলো মুখস্থ রাখার কিচ্ছু নাই ভাই, এগুলো জাস্ট সিম্পল, তুমি তোমার মাথা খাটালেই হবে। এখানে তুমি এই ফেনলকে নাও, ফেনলের তুমি অ্যামোনিয়া সহ বিক্রিয়া দেখতেছো, রাইট, NH3 সহ বিক্রিয়া। তাহলে ভাই কি হবে দেখো তো এখানের মধ্যে, এখানে আমরা জানি একটা যোগে যদি OH থাকে, একটা যোগে যদি হাইড্রোজেন থাকে, অবভিয়াসলি এখান থেকে আমরা কি শিখে আসছি ভাই, রুল, পানি তৈরি হবে। এখানে তো নিঃসন্দেহে পানি তৈরি হবে। তাহলে বাকি থাকতেছে কি ভাই, বাকি থাকতেছে দেখো এখান থেকে, তাহলে দেখো তো এই OH তো চলে গেছে, একটা হাইড্রোজেনকে নিয়ে গেছে, তাহলে এখানে বাকি থাকতেছে NH2, সেই NH2টা গিয়ে বেঞ্জনের উপরে গিয়ে বসবে। তো ফলে এখানে কি তৈরি হচ্ছে তোমার দেখো, বেঞ্জনের স্ট্রাকচারটাকে আঁকো, এখানে এসে NH2 এসে বসছে। ওকে, তো এটাকে তুমি বলতেছো বেসিক্যালি ভাই অ্যানিলিন। আচ্ছা, তাহলে এই যে ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যানিলিন তৈরি হয়। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই সবাই আমরা বুঝতে পারছি। তো আচ্ছা, এরপরে তো আরো আছে, কিন্তু আমাদের তো আজকে সময় কম। এইটা এবং এইটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তাহলে আজকে পড়াগুলো যদি বুঝো, তাহলে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিও তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ভাই। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।